প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা গত দুইটা ক্লাসে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টের ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্স এবং টাইম ভ্যালু অফ মানির কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। সো এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ হাফিজ আল আসাদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মিরপুর কলেজ, ঢাকা, আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি, তোমাদের টাইম ভ্যালু অফ মানির দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। গত ক্লাসে আমরা টাইম ভ্যালু অফ মানির সিম্পল ইন্টারেস্ট, এলিমেন্টস অফ টাইম ভ্যালু এগুলো নিয়ে আলোচনা করেছি। সিম্পল ইন্টারেস্টের একটা অঙ্ক তোমাদেরকে সেখানে আমি দেখিয়েছিলাম। আশা করি সেই ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝেছো। যদি বুঝে না থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। তো আজকে টাইম ভ্যালু অফ মানির কম্পাউন্ডেড ভ্যালু or compounded interest, unknown number of interest এবং মাল্টি কম্পাউন্ডিং পিরিয়ড সম্পর্কে আমরা জানব। আমার ভিডিও ক্লাসগুলা সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে এবং বেল আইকনটা ক্লিক করবে। আমার ভিডিওগুলো তোমার ভালো লাগলে বা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবে। তো আসো আজকের ক্লাসটা তোমাদের জন্য উপস্থাপন করি। আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পাউন্ডেড ইন্টারেস্ট। কম্পাউন্ডেড ইন্টারেস্ট জানতে হলে ফার্স্ট ওয়ান আমাদেরকে কম্পাউন্ডেড ভ্যালু সম্পর্কে জানতে হবে। এখন এই কম্পাউন্ডেড ভ্যালুটা কি? তুমি একটা প্রিন্সিপাল যখন বিনিয়োগ করবে সেখানে যে সুদটা পাবা, সুদের উপরে যদি সুদ ধার্য করা হয়, আসল এবং সুদ উভয়ের উপরেই যখন সুদ ধার্য করা হয় তখন সেটাকে বলা হবে কম্পাউন্ডিং। এখন সুদ সহ যখন আসল যে মূল্য দাঁড়াবে সেটাকে বলা হবে কম্পাউন্ডেড ভ্যালু। আর এই কম্পাউন্ডেড ভ্যালু থেকে যখন ইনিশিয়াল প্রিন্সিপাল আমরা বাদ দিব তখন যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে কম্পাউন্ডিং ইন্টারেস্ট। সো আমরা কম্পাউন্ডিং ইন্টারেস্ট সম্পর্কে বলতে পারি যে কম্পাউন্ডিং ইন্টারেস্ট ইজ দ্য ইন্টারেস্ট অন দ্য লোন or deposit calculated based on both the initial principal and the accumulated interest from previous period। যেটা আমরা প্রথমেই বললাম যে কম্পাউন্ডেড ইন্টারেস্ট, এটা জানতে হলে ফার্স্ট ওয়ান তোমাকে যেটা জানতে হবে কম্পাউন্ডেড ভ্যালু। এখন এই কম্পাউন্ডেড ভ্যালুটা কিভাবে সৃষ্টি হবে? তোমার ইনিশিয়াল প্রিন্সিপালের সাথে কম্পাউন্ডেড ইন্টারেস্টটা যোগ হয়ে। এখন এই কম্পাউন্ডেড ইন্টারেস্টটা কিভাবে নির্ধারিত হয়? প্রিন্সিপাল এবং সুদের উপর সুদ যেই অ্যামাউন্টটা পাওয়া যাবে তার উপরে যখন সুদ প্রদান করা হবে তখন সেটাকে বলা হবে কম্পাউন্ডেড ইন্টারেস্ট। Thought to have originated in 17th century Italy. Compound interest can be thought as the interest on interest and will make a sum grow at a faster rate than the simple interest. কারণ সিম্পল ইন্টারেস্টে শুধুমাত্র আসলের উপরে সুদ প্রদান করা হয়, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে সুদ এবং আসল উভয়ের উপরে তোমার সুদ প্রদান করা হয়, যার কারণে এটা অনেক দ্রুত গতিতে তোমার অ্যামাউন্টটা বৃদ্ধি পায়। তুমি যে অ্যামাউন্টটা বিনিয়োগ করবা সেটা দ্রুত গতিতে বৃদ্ধি পায়। আর এই কম্পাউন্ডিং ইন্টারেস্টের কথাটা সর্বপ্রথম অরিজিনেটেড হয় 17th সেঞ্চুরিতে ইতালিতে। তাহলে কম্পাউন্ডিং ভ্যালু এটা কি? কম্পাউন্ডিং ভ্যালু হচ্ছে প্রিন্সিপাল এবং আসলের উপরে আমরা যে সুদটা পাবো, প্রিন্সিপাল এবং সুদের উপরে আমরা যে সুদটা পাবো
সেটাকে একত্রে আমরা বলবো কম্পাউন্ডিং ভ্যালু। এখন এই কম্পাউন্ডিং ভ্যালুর থেকে যখন ইনিশিয়াল প্রিন্সিপাল আমরা বাদ দিব তখন কম্পাউন্ডিং ইন্টারেস্ট এটা আমরা পাবো। সুতরাং কম্পাউন্ডিং ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে কম্পাউন্ডিং ভ্যালু। সো এই কম্পাউন্ডিং ভ্যালু থেকে যখন আমরা ইনিশিয়াল প্রিন্সিপাল বাদ দিব তখন আমরা কম্পাউন্ডিং ইন্টারেস্ট পাবো। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে শুধুমাত্র আসলের উপরে সুদ প্রদান করা হয়, কিন্তু কম্পাউন্ডিং ইন্টারেস্টের ক্ষেত্রে সুদের উপরে সুদ প্রদান করা হয়। অর্থাৎ প্রত্যেক বছরে যে সুদ পাওয়া যাবে সেই সুদটা পরবর্তী বছরে আসল রূপান্তরিত হবে, দেন তার উপরে সুদ প্রদান করা হবে। সে মনে করো আমি যদি 100 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করি, 100 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করলাম 10% সুদে, তাহলে এই ক্ষেত্রে আমি সিম্পল ইন্টারেস্ট পাবো কত? 100 টাকার উপর 10% সুদ পার ইয়ারে 10 টাকা। সো 3 বছরে আমরা 3 10 30 টাকা সুদ পাবো। এটা হলো সিম্পল ইন্টারেস্ট। কিন্তু যখন এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে তখন আমরা প্রথম বছরে 100 টাকার উপরে 10 টাকা সুদ পাবো। 100 × 10% সমান 10 টাকা। তাহলে প্রথম বছরে আমার সুদ হবে 10 টাকা। তাহলে প্রথম বছর শেষে আমার আসল এসে দাঁড়াবে ইনিশিয়াল প্রিন্সিপাল 100 প্লাস সুদ 10 টাকা সমান 110 টাকা। এখন আসো দ্বিতীয় বছরের শুরুতে, তাহলে আমার প্রিন্সিপাল এসে দাঁড়ালো 110 টাকা। আর দ্বিতীয় বছর শেষে 110 টাকার উপরে সুদ প্রদান করা হবে 10%, তার মানে 11 টাকা। 110 টাকার উপরে 10% মানে হচ্ছে 11 টাকা। সো দ্বিতীয় বছর শেষে আমার সুদ পাওয়া যাবে 11 টাকা। এখন তৃতীয় বছর শুরুতে আমার প্রিন্সিপাল কত হবে? 110 প্লাস 11 সমান 121 টাকা। এখন এই তৃতীয় বছরের শুরুতে যদি আমার প্রিন্সিপাল 121 টাকা হয়, তার উপরে সুদ বছরের শেষে 10% পাওয়া যাবে। সো 12 টাকা 10 পয়সা হবে আমার সুদ। তাহলে তৃতীয় বছর শেষে আমার টোটাল প্রিন্সিপাল এসে দাঁড়াবে বা কম্পাউন্ডিং ভ্যালু এসে দাঁড়াবে 133 টাকা 10 পয়সা। তাহলে সেক্ষেত্রে আমার টোটাল সুদ কত? এই কম্পাউন্ডিং ইন্টারেস্ট কত? যে ইনিশিয়াল প্রিন্সিপাল ছিল 100, আর 3 বছর শেষে আমার ইনিশিয়াল ভ্যালু বা কম্পাউন্ডিং ভ্যালু এসে দাঁড়ালো কত? 133 টাকা 10 পয়সা। সো তোমার 133 মাইনাস 10 সমান হচ্ছে 33.10 পয়সা। এটা হলো আমার কম্পাউন্ডিং ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্টের তুলনায় কম্পাউন্ডিং ইন্টারেস্ট সবসময় বেশি হয়, কারণ এই ক্ষেত্রে সুদের উপরে সুদ প্রদান করা হয়, সুদের উপরে সুদ প্রদান করা হয়। এখন আসো আমরা কম্পাউন্ডিং ভ্যালু কিভাবে নির্ণয় করব তার একটা সূত্র আমরা এখানে দিয়েছি। সো কম্পাউন্ডেড ভ্যালু ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আই হোল পাওয়ার n। এই হোল পাওয়ার n করাতেই হচ্ছে সুদের উপরে সুদ, সুদটা আসলে রূপান্তরিত হবে, তার উপরে আবার সুদ প্রদান করা হবে। সো এটা হচ্ছে কম্পাউন্ডিং ভ্যালুর সূত্র। এখন যদি এখানে কম্পাউন্ডিং ইন্টারেস্ট বলা হতো, তাহলে এই কম্পাউন্ডিং ভ্যালু থেকে মাইনাস প্রিন্সিপাল করলেই আমার কম্পাউন্ডিং ইন্টারেস্ট এটা পাওয়া যেত। এখন এই কম্পাউন্ডিংটা এখানে বছরে একবার করা হচ্ছে, কিন্তু যদি এক বছরে একের অধিকবার কম্পাউন্ডিং করা হয় তাহলে এখানে সূত্রে যে সকল ক্ষেত্রে আই থাকবে প্রত্যেক আই ডিভাইডেড বাই এন, এম এবং এন ইন্টু এম হবে। যে সূত্রে যত ক্ষেত্রে আই থাকবে প্রত্যেক আই ডিভাইডেড বাই এম হোল পাওয়ার এন ইন্টু এম। যেমন এখানে লিখলাম আমরা কম্পাউন্ডিং ভ্যালু ইকুয়াল টু হচ্ছে ইনিশিয়াল প্রিন্সিপাল পি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল পাওয়ার এন ইন্টু এম। এটাকে আমরা ফ্যাক্টর টেবিল ইউজ করে আমরা করতে পারি। সো ফ্যাক্টর টেবিল যখন আমরা করব তখন কম্পাউন্ডিং ভ্যালু এটা কিন্তু ফিউচার ভ্যালু, মূলত প্রিন্সিপাল ইন্টু ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরস আই ইন্টু এন। আই মিনস ইন্টারেস্ট রেট, এন মিনস নাম্বার অফ ইয়ার। এটা বইয়ের পিছনে একটা ফ্যাক্টর টেবিল দেওয়া আছে, সেখানে 4টা টেবিল দেওয়া থাকে। একটা হলো ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর টেবিল নাম্বার 1, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর টেবিল নাম্বার 2, future value interest factors of annuity table number 3, and future value present value interest factors of annuity table number 4। এইভাবে এখানে টেবিল 1 2 3 4 এটা চেঞ্জ হতে পারে। অর্থাৎ তোমার প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরস এটা হলো একটা সিঙ্গেল সামের ক্ষেত্রে, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরস অফ অ্যানুইটি এটা হলো অ্যানুইটির জন্য অ্যানুইটি প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে। আবার ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরস এটা হলো ফিউচার ভ্যালু সিঙ্গেল সাম নির্ণয়ের ক্ষেত্রে ইউজ হবে।
আর ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরস অর্থাৎ এনওইটির প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে আমরা ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর টেবিল ইউজ করি। এটা হচ্ছে টেবিল ইউজ করে আমরা করে থাকি। এখন আসো আমরা ফর্মুলা সম্পর্কে ব্যাপার জানলাম। তাহলে এখন কম্পাউন্ডিং এম সমান যেটা বলছিলাম মাল্টি কম্পাউন্ডেড পিরিয়ড, যেমন এখানে পি সমান প্রিন্সিপাল অ্যামাউন্ট, আই সমান ইন্টারেস্ট রেট, এটাকে অঙ্কের ভিতরে আমরা ডেসিমেল ফরম্যাটে ইউজ করব। এন সমান নাম্বার অফ ইয়ার, এম সমান মাল্টি কম্পাউন্ডেড পিরিয়ড, মানে এক বছরে কতবার তুমি কম্পাউন্ডেড করবা, কতবার সুদ দিবে বছরে। সে বলা হলো প্রতি মাসে যদি সুদ প্রদান করা হয় তাহলে এক বছরে 12 বার দেওয়া হবে, আর সেই ক্ষেত্রে এম ইকুয়াল টু 12, দেন সিবি কম্পাউন্ডেড ভ্যালু। তাহলে এটা সূত্রের ফাংশন গেল। এখন আসো মাল্টি কম্পাউন্ডেড পিরিয়ড মিনস যে কম্পাউন্ডেড মান্থলি এম ইকুয়াল টু 12, যদি কম্পাউন্ডেড বাই মান্থলি মানে প্রতি 2 মাসে একবার, সো বছরে কয়বার, 6 বার। কম্পাউন্ডেড কোয়ার্টারলি প্রতি 3 মাসে একবার, দ্যাট মিনস এম ইকুয়াল টু 4, বছরে 4 বার। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি অর সেমি অ্যানুয়ালি, তাহলে বছরে 2 বার, অর্থাৎ প্রতি 6 মাসে একবার। দেন কম্পাউন্ডেড উইকলি প্রতি সপ্তাহে একবার, সো এক বছরে 52 সপ্তাহ, দ্যাট মিনস 52 বার। আর কম্পাউন্ডেড ডেইলি এম ইকুয়াল টু 360 অর 65, অর্থাৎ যদি প্রশ্নে বলে দেওয়া হয় এক বছর সমান 365 দিন, তখনই আমরা 1 ইয়ার্স ইকুয়াল টু 365 ইউজ করব। আর যদি প্রশ্নে বলে দেওয়া না হয় তাহলে আমরা এক বছর সমান 360 দিন ইউজ করব, কারণ অ্যাকাউন্টিং পিরিয়ড অনুযায়ী এক বছর সমান 360 দিন। আমরা বলি 30 দিনে এক মাস, 12 মাসে এক বছর, সো অ্যাকাউন্টিং পিরিয়ড যদি হিসাব করতে যাও 360 দিনে এক বছর। কিন্তু যখন আমরা ক্যালেন্ডার ইয়ার এটা হিসাব করতে যাই বা সৌর বৎসর এভাবে হিসাব করতে যাই, তখন 365 দিন এভাবে হয় এক বছর। তাহলে আমরা মাল্টি কম্পাউন্ডেড পিরিয়ডের ক্ষেত্রে এম সমান এটা বুঝলাম। এখন আমরা একটা অঙ্ক নিয়ে ব্যাপারটা আরো ক্লিয়ার হই। আসো আমি এখানে লিখলাম হোয়াট ইজ দ্য কম্পাউন্ডেড ভ্যালু অফ টাকা 50,000 ইনভেস্টেড ফর 5 ইয়ার্স কম্পাউন্ডেড অ্যানুয়ালি অ্যাট 11%। তাহলে কি দাঁড়ালো যে কম্পাউন্ডেড ভ্যালুটা কত হবে 50,000 টাকা যদি বিনিয়োগ করা হয়, কত বছরের জন্য, ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য, যেখানে কম্পাউন্ডেড করা হচ্ছে বাৎসরিক কত পার্সেন্ট সুদে, অ্যাট 11% বা 11% সুদে। তাহলে আমরা এখানে জানি যে কম্পাউন্ডেড ভ্যালুর সূত্র হচ্ছে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আই হোল পাওয়ার এন। যেহেতু এখানে এক বছরে একের অধিকবার কম্পাউন্ডেড করা হয় নাই, তাই এখানে আই ডিভাইডেড বাই এম বা এন ইন্টু এম এটা ইউজ হয়নি। তাহলে আমরা পি সমান প্রিন্সিপাল, এটা এখানে 50,000 টাকা পেয়েছি, তুমি 50,000 টাকা বিনিয়োগ করলে। দেন এন ইকুয়াল টু 5 ইয়ার্স, কত বছরের জন্য বিনিয়োগ, 5 বছরের জন্য, এবং 11% ইন্টারেস্ট রেট, আই সমান ইন্টারেস্ট রেট 11%, এটাকে ডেসিমেল ফরম্যাটে লিখলে হয় 0.11। যে কোনো পার্সেন্টেজকে ডেসিমেলে কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, তাই 11%কে তুমি যখন 100 দ্বারা ভাগ করবা তখন 0.11 এটা হবে। সো এখন যদি আমরা কাউন্ট করি তাহলে কম্পাউন্ডিং ভ্যালু ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আই হোল পাওয়ার এন। তাহলে এখানে 50,000 ব্র্যাকেট 1 প্লাস 0.11 ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার এন ইকুয়াল টু 5। এখন এই মানটা যে 1 প্লাস 0.11 হোল পাওয়ার 5, এই মানটা তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে বের করতে হবে। আমাদের হাতে যে সাইন্টিফিক ক্যালকুলেটর থাকবে আমরা সেই সাইন্টিফিক ক্যালকুলেটরে লিখব ব্র্যাকেট 1 প্লাস 0.11 ব্র্যাকেট ক্লোজ, এরপরে তোমাদের ক্যালকুলেটরে অ্যারো সাইন দেওয়া আছে, অ্যারো সাইন দেওয়া আছে, অথবা কারো ক্যালকুলেটর এক্স পাওয়ার ওয়াই বা ওয়াই পাওয়ার এক্স এরকম দেওয়া আছে। যার ক্যালকুলেটরে যেটা থাকুক না কেন সেটা প্রেস করে 5 দিবে, দিয়ে ইকুয়াল টু দিলে 1.68506 এই মানটা আসবে। দেন আমরা 50,000 এর সাথে এটা গুণ করব, গুণ করলে আমরা 84,253 এটা পাবো। তাহলে আজকে যদি তুমি 50,000 টাকা বিনিয়োগ করো সুদ সহ 5 বছর পরে তুমি 84,253 টাকা পাবে। এখন যদি এখানে বলা হতো যে কম্পাউন্ডিং ইন্টারেস্টটা কত, তাহলে তুমি লিখতা কম্পাউন্ডেড ইন্টারেস্ট ইকুয়াল টু কম্পাউন্ডেড ভ্যালু মাইনাস প্রিন্সিপাল। সো কম্পাউন্ডেড ভ্যালু 84,253 মাইনাস প্রিন্সিপাল 50,000, তাতে আমাদের 34,253 এটা আসতো কম্পাউন্ডেড ইন্টারেস্ট। দেন আমি আরেকটা অঙ্ক এখানে তোমাদের জন্য লিখলাম, an investment earns
3% কম্পাউন্ডেড মান্থলি। 3% এই যে কোনো সুদের হার কিন্তু বাৎসরিক হয়ে থাকে, তাহলে এই 3% কিন্তু 1 বছরের সুদ, কিন্তু বলা হচ্ছে কম্পাউন্ডেড মান্থলি, এটাকে 12 মানে বছরে 12 বার কম্পাউন্ডেড করা হবে। মান্থলি যদি হয় তাহলে বছরে 12 বার, প্রতি মাসে একবার, সো বছরে 12 বার কম্পাউন্ডিং করা হবে। তাতে m ইকুয়াল টু হবে আমাদের 12। এখন বলতে ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্টস অফ টাকা 5000 আফটার 6 ইয়ার্স। যে তোমাকে ভ্যালুটা নির্ণয় করতে বলছে, যদি প্রাথমিক অবস্থায় তুমি 5000 টাকা বিনিয়োগ করো তাহলে 6 বছর পরে এটার ভ্যালুটা কত হবে। তাহলে এই ক্ষেত্রে প্রিন্সিপাল 5000, n ইকুয়াল টু 6, এবং i এটা হলো অ্যানুয়াল ইন্টারেস্ট 3%। 3% কে ডেসিমেলে কনভার্ট করলে 0.03 এটা হবে। আর m ইকুয়াল টু হবে 12, কারণ যেহেতু মান্থলি বলছে তাহলে বছরে 12 বার, তাই আমরা এখানে লিখলাম p সমান 5000, n ইকুয়াল টু 6 ইয়ার্স, m ইকুয়াল টু 12 and i ইকুয়াল টু 3%, দ্যাট মিন্স 0.03। এখন এক বছরে যদি একের অধিকবার কম্পাউন্ডেড করা হয় তাহলে কম্পাউন্ডেডের ভ্যালু সূত্র হবে প্রিন্সিপাল into 1 plus i divided by m whole for n into m. So principal 5000 into 1 plus 0.03 divided by 12 whole for n সমান 6 into m সমান 12। এখন আমরা এই অংশের কাজটা আগে করে নিব ব্র্যাকেটের ভিতরে। তাহলে 0.03 ভাগ 12 করলে আমাদের ক্যালকুলেটরে আসবে 0.0025। তাহলে আমরা লিখলাম 1 plus 0.0025 ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার 6 12 72। এখন তোমরা ক্যালকুলেশন করবা সায়েন্টিফিক ক্যালকুলেটরে ব্র্যাকেট 1 plus 0.0025 ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার 72, এটা দিয়ে ইকুয়াল টু দিলে তোমার মান আসবে 1.1969। সো 1.1969 ইন্টু 5000 করলে 5985 টাকা এটা পাওয়া যাবে। তাহলে যদি প্রতি মান্থলি কম্পাউন্ডিং করা হয় তাহলে 5000 টাকা আর 6 বছর পরের ভ্যালু এসে দাঁড়াবে 5985 টাকা। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আশা করি আমরা কম্পাউন্ডিং ভ্যালুর ফাংশনটা বুঝতে পেরেছি। এখন তোমরা হোমওয়ার্ক হিসাবে বাসায় করবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যান ইনভেস্টমেন্টস অফ টাকা 3500 আফটার 2 ইয়ার্স if it earns 1.5% compounding quarterly। কম্পাউন্ডিং কোয়ার্টারলি, তার মানে এখানে বার্ষিক সুদ হচ্ছে 1.5%, এটাকে ডেসিমেলে কনভার্ট করবে, সেটা বের হবে i, n ইকুয়াল টু 2, প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে 3500 এবং m ইকুয়াল টু হবে 4, যেহেতু কম্পাউন্ডিং কোয়ার্টারলি বলছে। সো এটা ক্যালকুলেশন করলে ভ্যালু আফটার 2 ইয়ার্স বের হবে 3606.39 টাকা। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখন আসো আমরা আননোন নাম্বার অফ ইন্টারেস্ট এটা ডিটারমিন করব, আননোন নাম্বার অফ ইয়ার এটা আমরা ডিটারমিন করব। অর্থাৎ তুমি একটা অ্যামাউন্টস বিনিয়োগ করবা, সেখানে ভবিষ্যতে কত হবে সেটাও পাওয়া যাবে, ইন্টারেস্ট রেট কত সেটা পাওয়া যাবে, কিন্তু কত বছরে সেটা হবে সেটা বলা নেই। তখন আমরা এটাকে কিভাবে বের করব? যেমন আমি এখানে একটা প্রশ্ন বললাম, হাউ মেনি ইয়ার্স, কত বছরে, how many years will it take for an investment to double in value if it earns 5% compounded annually। তাহলে দেখো 5% সুদ বাৎসরিক আমরা এটা পেলাম, দেন একটা অ্যামাউন্ট ডাবল হবে সেটা পেলাম। এখন ডাবল হবে কত, যদি তুমি 1 টাকা বিনিয়োগ করো তাহলে এটা 2 টাকা হবে 5% সুদে কত বছরে। যদি আমি এখানে ধরি পি, যে আমি আজকে বিনিয়োগ করলাম পি, তাহলে এটা নির্দিষ্ট সময় পরে সেটা 2p হবে ডাবল, এবং i ইকুয়াল টু 5%। সো আমরা এখান থেকে n এর মানটা ডিটারমিন করব। তাহলে আমরা কম্পাউন্ডিং ভ্যালুর সূত্রটা যদি অ্যাপ্লাই করি সেখান থেকে n এর মানটা ডিটারমিন করব। তাহলে আসো আমরা লিখলাম কম্পাউন্ডিং ভ্যালু ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস i হোল পাওয়ার n, যেখানে n এটা আমাদেরকে মানটা বের করতে হবে, i সমান 5%, দ্যাট মিন্স 0.05, আর প্রিন্সিপাল আমি এটাকে p ধরলাম, তাহলে কম্পাউন্ডিং ভ্যালু বলছে ডাবল, সো এটা হবে 2p।
এখন আমরা এই 2p ডিভাইডেড বাই p এটাকে এই সাইডে নিয়ে আসলাম, তাহলে 2p ডিভাইডেড বাই p ইকুয়াল টু এখানে থেকে যাচ্ছে 1 প্লাস 0.05 হোল পাওয়ার n। সো এই p এবং এই p যদি কাটাকাটি যায় থাকে 2 ইকুয়াল টু হচ্ছে 1.05 হোল পাওয়ার n। এখন আমরা লগ উভয় সাইডে লগ ইউজ করলাম, তাহলে log 2 ইকুয়াল টু log 1.05 হোল পাওয়ার n। এখন এখানে যখন আমরা লগ ইউজ করব তখন এখানকার পাওয়ার n এটা সামনে চলে আসবে, তাই লিখলাম 2 log 2 ইকুয়াল টু হচ্ছে n ইন্টু log 1.05। এখন আমরা n ইন্টু log 1.05 এটাকে সামনে নিয়ে আসি আর log 2 কে পিছনে নিয়ে যাই, সমানের অপর সাইডে নিয়ে যাই, এতে আমার মানের কোনো পরিবর্তন হবে না। দেন আমরা লিখলাম সো n ইকুয়াল টু, এখন এই log 1.05 এটা চলে যাবে নিচে আর log 2 এটা থাকবে উপরে। এখন log 2 এর মান আমরা ক্যালকুলেটর প্রেস করব, log এরপরে 2 দিব, দিয়ে ইকুয়াল টু দিলে মান আসবে 0.30103, 0.30103। আবার ক্যালকুলেটরে log প্রেস করে 1.05 এটা প্রেস করব, তাতে মান আসবে, প্রেস করে ইকুয়াল টু দিলে মান আসবে 0.0212। তো এখন কাটাকাটি করো, তাতে তোমার ভাগ করলে আসবে 14.20, 14.20 ইয়ার্স। তাহলে it will take a little more than 14 years before the investments will be double in value। অর্থাৎ এই 14 বছর থেকে সামান্য কিছু বেশি সময়ে তোমার যে প্রিন্সিপালটাই তুমি বিনিয়োগ করো 5% সুদে সেটা দ্বিগুণ হবে। তোমরা এখানে, আমি এখানে পি ধরেছি, তুমি এখানে পি না ধরে সে 100 টাকা ধরলাম যে প্রিন্সিপাল, তাহলে ডাবল হবে 200 টাকা। যদি তুমি 500 ধরো তাহলে ডাবল হবে 1000 টাকা। এইভাবেও করতে পারো, নো প্রবলেম। আমি পি ধরেছি, তুমি এক্স ধরতে পারো বা কোনো একটা অ্যামাউন্ট ধরতে পারো। এই লাইনে এসে, তৃতীয় লাইনে এসে তোমার যে ভ্যালু আমারও সেই ভ্যালু, সবারই একই ভ্যালু চলে আসবে। তাহলে আশা করি আমরা কম্পাউন্ডিং ভ্যালুর মাধ্যমে কিভাবে একটা অ্যামাউন্ট নির্দিষ্ট সময় পরে দ্বিগুণ হবে সেই সময়টা বের করা এটা আমরা পারবো, যে কত সময় একটা অ্যামাউন্ট দ্বিগুণ হবে এই কম্পাউন্ডিং ভ্যালুর মাধ্যমে, সেটা আমরা এখন ক্যালকুলেট করতে পারবো। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিবে, আমি পরবর্তী ক্লাসে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে, লাইক দিবে, শেয়ার করবে বেশি বেশি করে, অন্যান্য বন্ধু বান্ধবরা যাতে এই ক্লাসগুলা খুব সহজে পেতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ক্লাসগুলা নিয়মিত দেখবে। আশা করি তোমাদের ফাইন্যান্স সংক্রান্ত যে ভীতি সেগুলো দূর হয়ে যাবে। সো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।